মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। গত রবিবার উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর অনেকেই জানেন, বারবার মনে হচ্ছিল শক্তি চট্টোপাধ্যায়ের এই লাইনগুলো আজও কতটা প্রাসঙ্গিক। কিন্তু দুর্ভাগ্যের কি জানেন, এই দুঃসময়েও মানুষের পাশে দাঁড়ানো নিয়ে রাজনীতি, বাকযুদ্ধ, এমনকি রক্তক্ষয়ী হামলার সংস্কৃতিও আমাদের রোজ দেখতে হচ্ছে। এই নিয়েই আজ প্রথম প্রশ্ন। সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার পর 24 ঘন্টাও কাটল না, উত্তরবঙ্গেই ফের আক্রান্ত হলেন আরেক বিজেপি বিধায়ক। মানুষের হাহাকারের আবহেও কেন হিংসার ট্র্যাডিশন বন্ধ করতে পারে না শাসক দল? দ্বিতীয় প্রশ্ন। আইসিইউতে সাংসদ খগেন মুর্মুকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে বললেন, কানের কাছে একটু লেগেছে, তেমন কিছু গুরুতর আঘাত নেই। তবে অবশ্যই সৌজন্যের উদাহরণ রাখলেন মুখ্যমন্ত্রী। কিন্তু 24 ঘন্টা পরেও কেন একজন হামলাকারীকেও গ্রেফতার করল না পুলিশ? তৃতীয় প্রশ্ন। নাগরাকাটায় হামলার প্রতিবাদে ত্রিপুরায় আন্দোলনে বিজেপি। সেই মিছিল থেকে পুলিশের সামনেই হামলা হলো তৃণমূল পার্টি অফিসে। চোখের বদলে চোখ নেয়ার এই বিপজ্জনক সংস্কৃতি থেকে কি রাজনীতির মুক্তি নেই? চতুর্থ প্রশ্ন। নাগরাকাটা কাণ্ডে এনআইএ তদন্তের দাবি শ্রমিক ভট্টাচার্যের, সিবিআই চান শুভেন্দু অধিকারী। রাজ্যের কাছে রিপোর্ট তলব লোকসভা স্পিকারের। কিন্তু বিজেপি শাসিত কোনো রাজ্যের ঘটনার ক্ষেত্রে কোথায় থাকেই তৎপরতা? পঞ্চম প্রশ্ন। উত্তরবঙ্গে 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। 10 থেকে 12 ঘন্টা আগে ভূমিধসের পূর্বাভাস দিয়েছিল জিএসআই। কিন্তু তারপরেও কেন এড়ানো গেল না মৃত্যু মিছিল? তবে কি চূড়ান্ত তৎপর ছিল না প্রশাসন? ষষ্ঠ প্রশ্ন। রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী। বিপর্যস্ত উত্তরবঙ্গে এখন শুধু লাল বাতি নীলবাতি গাড়ির ভিড়। কঠিন এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন ভিভিআইপি সামলাবে নাকি আগে মানুষকে উদ্ধার করবে? তবে শুরুতেই দেখাবো পরপর দুদিন বিজেপি সাংসদ ও বিধায়কদের ওপর হামলার ভয়াবহ ছবিটা। দেখুন। একদিকে অসহায় মানুষ কাঁদছে, অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপির জনপ্রতিনিধিদের হেনস্থা অব্যাহত। মুখ্যমন্ত্রী যেদিন জখম বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গেলেন, সেদিনই কার্যত হেনস্থা হতে হলো আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে। প্রথমে বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ, তারপর গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কি, তুমুল হই হট্টগোল। বিক্ষোভকারী ও বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের মধ্যে হুলস্থুল কাণ্ড বাঁধল। ভেঙে দেওয়া হলো বিধায়কের গাড়ির কাঁচ। বিক্ষোভকারীরা চড়াও হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। মুখ্যমন্ত্রী সফরের দিন সোমবার নাগরাকাটায় রক্তাক্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আক্রান্ত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার 24 ঘন্টার মধ্যে এবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে হেনস্থা হতে হলো স্থানীয় বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে। জোরে জোরে গুটি কয়েক তৃণমূলের তারা আটকানোর চেষ্টা করছে। আমরা এসেছিলাম ত্রাণ দিতে, যা হওয়ার তাই হয়েছে। তৃণমূল নেতারা এসছে, তারা আটকাচ্ছে, ত্রাণ দিতে দেবে না। এতদিন বিজেপির কোনো নেতা বা এখানে কোনো এমএলএ কে দেখতে পাওয়া যায়নি, কিন্তু আজকে হঠাৎ ওনারা যখন এইভাবে রাজনীতি, নোংরা রাজনীতি করতে এসেছেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে স্বতঃস্ফূর্ত সাধারণ পাবলিকরা বিক্ষোভ দেখাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, বিরোধী দলের জনপ্রতিনিধিদের মারধর, হেনস্থা, রক্তাক্ত করা, কখনো কনভয় আক্রমণ, কখনো জুতো ছোড়া, বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন? এ কোন সংস্কৃতি? মুখ্যমন্ত্রী যে এই রাজ্যের শাসন ব্যবস্থা চালানোর পক্ষে যোগ্য নন, এই ঘটনাগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। তৃণমূলের গুন্ডাদের অপরাধকে আড়াল করার চেষ্টা করে, সেই মুখ্যমন্ত্রীর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। বিজেপিকে হিংসা দিয়ে দমাতে পারেননি আগে, কমিউনিস্টরাও পারেনি, আপনিও পারেননি, আগামী দিনেও পারবেন না। মঙ্গলবার লাঠি ও ঢাল উঁচিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেন কুমারগ্রামের বিজেপি বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় বিক্ষোভকারীদের। উনার যে দেহরক্ষী আছে, দেহরক্ষী আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের যে সাধারণ এখানকার যে লোকজন আছে তাদের গায়ে হাত তুলেছে এবং লাঠিচার্জও করেছে। 3 জন থেকে 4 জন মহিলা উইন্ডো তার মাথায় লেগেছে, পিছন থেকে একটা বড় বড় ঢিল পড়েছিল। আমাদের সেন্ট্রাল ফোর্স
তাদের আঘাত করা হয়েছে। এর আগে সোমবার কুমারগ্রামে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি বিধায়ককে। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুর দুয়ার। দেখুন, প্রথমেই একটা কথা বলে নিই, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ যখন সর্বহারা তখন বহু ক্ষেত্রে ত্রাণ দিতে যাওয়া মানুষদেরও ক্ষোভের মুখোমুখি হতে হয়। কিন্তু সোমবারের ঘটনার সঙ্গে সেই প্রবণতার বিন্দুমাত্র তুলনা চলে না। কারণ নাগরাকাটায় যে রক্তক্ষয়ী আক্রমণ ঘটেছে জনপ্রতিনিধিদের ওপর, সেটাকে ওই সাধারণ মানুষের ক্ষোভ বললে শুধুমাত্র সাধারণ মানুষকে অপমান করা হয়। সেই পুরনো খেলা, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ বা জনরোষ বলে সেই ঢালটার আড়ালে পরিকল্পিত দুষ্কৃতী হামলা। দেখুন, মুখ্যমন্ত্রী স্বয়ং আহত সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গেছেন। খুব ভালো উদাহরণ, প্রশংসা করছি খোলা গলায়। কিন্তু পাশাপাশি সমান জোর দিয়ে এই প্রশ্ন তুলব যে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে যে দুষ্কৃতীরা দফায় দফায় আক্রমণ করলো প্রকাশ্য দিবালোকে, প্রত্যেকটা মিডিয়ার ক্যামেরাতে যাদের স্পষ্ট ছবি ধরা আছে, ফুটেজ দেখে তাদের নাম পরিচয় ইতিমধ্যেই শনাক্ত হয়ে গেছে, তাদের একজনকেও এ রাজ্যের পুলিশ কেন গ্রেফতার করলো না? এই প্রশ্ন নিয়েই আজ আসবো তৃণমূলের বর্ষিয়ার নেতা সমীর চক্রবর্তীর কাছে। সমীর দা। ধন্যবাদ সুমনবাবু। যে ঘটনা গতকালকে ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি। কিন্তু এটা জনরোষ। আপনি শুরুতেই বলছিলেন যে জনরোষের তত্ত্ব বলে এড়িয়ে যাবেন না। কেন বলছি কথাটা? তার কারণ 2019 সালের লোকসভা নির্বাচন যদি দেখেন, গোটা উত্তর বাংলায় মানে মালদা থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত 8টা লোকসভার আসন আছে। 8টার মধ্যে 7টাতে জয়ী বিজেপি, 1টা কংগ্রেস, ওই উত্তর মালদা। আবার যদি 2021 সালের বিধানসভা নির্বাচন দেখেন, এই আলিপুরদুয়ার লোকসভার মধ্যে সব আসনেই তৃণমূল কংগ্রেস পরাজিত, সবগুলোই বিজেপি জয়ী। আপনার জলপাইগুড়িতে অধিকাংশ বিজেপি জয়ী। উত্তর বাংলায় মানুষ আবার যদি 2024 সালের লোকসভা নির্বাচন দেখেন, ওই যে 8টা লোকসভা নির্বাচনের মধ্যে 6টাতে বিজেপি জয়ী সংসদ নির্বাচনে। একটা জিতেছে তৃণমূল কংগ্রেস কুচবিহার, আর একটা জিতেছে ঈশা খান চৌধুরী উত্তর মালদা, বাদবাকি 6টাতেই বিজেপি জয়ী। এবং এই যে প্রত্যেকবার ভোটের নামে গালভরা প্রতিশ্রুতি, কখনো 2 কোটি বেকারের চাকরি, কখনো মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, তারপরে মানুষ যখন হিসাব মেলাতে বসেছে কি ছিল দেওয়ার প্রতিশ্রুতি আর প্রতিদানে কি পেয়েছি আমরা, তখন দেখছে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। গরিব মানুষের বাড়ির ছাদ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আপনি এত সিনিয়র রাজনীতিবিদ, আপনি মনে করেন যে মানুষের যদি প্রতিশ্রুতি পূরণ না হয় অথবা কোনো রাজনৈতিক দলের ওপর মানুষ সন্তুষ্ট না হন, তারা আইন হাতে তুলে নেন, তারা বিধায়ক আর সাংসদকে মেরে রক্তাক্ত করেন? সেই জন্য শুরুতেই তো বলেছি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। দুঃখজনক হলো, কিন্তু দুষ্কৃতীদের কাজটা আপনি সাধারণ ভোটারের ওপর কেন চাপাবেন দাদা? আবার জনসাধারণকে দুষ্কৃতী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। না, আমি তো বিশ্বাস করি না, আমার ধারণা আপনিও বিশ্বাস করেন না যে যারা মানুষকে ঠান্ডা মাথায় ওই রকম রক্তাক্ত করতে পারে তারা সাধারণ মানুষ, তারা দুষ্কৃতী এবং দুষ্কৃতী। আপনাকে একটা কথা বলছি, আপনিও শুরুতে সেই কথাটাই বলেছেন, যে কোনো জায়গায় যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, ত্রাণ নিয়ে একটা গন্ডগোল হয় সাধারণ মানুষের মধ্যে। পাথর দিয়ে মানুষের মাথা মুখ ফাটিয়ে দেওয়া হয় না, সেটাকে তো কেউ সমর্থন করছে না। কিন্তু আপনারা এখানে স্টুডিওতে বসে দাগিয়ে দেবেন তৃণমূল কংগ্রেস, আর আমরা মেনে নেব তৃণমূল কংগ্রেস শব্দটা আমি কোথায় বললাম? আপনি বলছেন তৃণমূল কংগ্রেস, আমি বলছি দুষ্কৃতী। আমি বলছি নিশ্চয়ই এটা মানেন না যে দুষ্কৃতী মানেই তৃণমূল কংগ্রেস। শুনুন, আমি কেন বলছি, দেশের প্রধানমন্ত্রী বলছেন, তার জন্যই তো মুখ্যমন্ত্রী কালকে বলেছেন। উনি তো বিজেপির প্রধানমন্ত্রী নন, উনি সারা ভারতবর্ষের 144 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী। সুতরাং বিজেপি পার্টি অফিস থেকে কি নির্দেশ যাবে, আর সেই সুরে যদি প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন, যদি রাখেন, তাহলে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয় না, সে পার্টির প্রধানমন্ত্রী হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। সুতরাং এটা বিজেপিকে সমঝে চলতে হবে এবং মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। আপনি এটা বলছেন, শিখা চ্যাটার্জি এক বিধায়ক, ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপির, তাকে এই একই ঘটনা ঘটেছে মানুষের দ্বারা,
আপনি দেখুন না, দাদা আপনি বলছেন, আপনি যা বলছেন তাতে তো দেখুন না, ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন তুলে দেওয়া উচিত। তার কারণ নির্বাচনের মানুষ, তার মানে আপনার থিওরি অনুযায়ী এই ভরসা রাখতে পারছে না যে আমি পরের ভোটে অযোগ্যদের পাল্টে দেব, অপছন্দের লোককে পাল্টে দেব, আমি হাতে পাথর তুলে নিয়ে তাদের মুখ এবং মাথা ফাটাবো। ভয়ঙ্কর প্রবণতা, ভুলবেন না আপনারা ক্ষমতায়। সেটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করছে না, কিন্তু পুলিশ গ্রেফতারও তো করছে না। যার জন্য তো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গেছেন খগেন মুর্মুকে দেখতে। সৌজন্যতা নয়, তারপরে সেটা বলুন যে একটা সৌজন্যতার দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন। বললাম তো, শিরোনামে বলেছি সৌজন্য। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে যে আমি যতদূর জানি শঙ্কর ঘোষ তো একই হাসপাতালে ছিলেন, তার সঙ্গে দেখা করলেন না মুখ্যমন্ত্রী? আঘাতটা সমান ছিল না। আপনি দেখাতে পেরেছেন যে শঙ্কর ঘোষের গা দিয়ে রক্ত পড়ছে? দেখাবো কেন? এইটা এতগুলো ছবি দেখাচ্ছে, দেখাতে পেরেছেন কি? আমার এটা বক্তব্য। না দেখাতে চাইও না, কোথায় ধাক্কাধাক্কি হলো, গা দিয়ে রক্ত পড়ছে পাথরের আঘাতে। শুনুন, একজন সংসদ সদস্য তার মুখ ফেটে রক্ত পড়ছে, তার কাছে মুখ্যমন্ত্রীর যাওয়া, আর কোথাও একটা ধাক্কাধাক্কি হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী চলে যাবে, তাহলে তো সারা বাংলায় মুখ্যমন্ত্রীকে ঘুরে বেড়াতে হবে। ঠিক, কিন্তু আমি বলছি সমিতদার এই যুক্তি আমি একেবারে মেনে নিতাম একটা অংশে, যদি এই নিন্দার যুক্তিটা আর কি, যে ভীষণ সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস, যদি সেই তৃণমূল কংগ্রেস শাসিত সরকারের পুলিশ অন্তত একজনকে, আবার বলছি সমস্ত মিডিয়ার কাছে এই দুষ্কৃতীদের, আবার রিপিট করছি জোর দিয়ে আন্ডারলাইন করে, দুষ্কৃতীদের ছবি সহ পরিচয় আছে, আইডেন্টিফাইড, তারা একজনও গ্রেফতার হয়। হ্যাঁ নিশ্চয়ই। গত পরশুদিন ভুবনেশ্বরে উড়িষ্যা বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার, বিজেপির নেতাকে গুলি করে খুন করেছে, অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত। সেটা বলুন। আপনিও বাংলার, আমিও বাংলার, আমি উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আজকে ত্রিপুরায় কেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস? আমি বলছি, আমি সমিতদার কাছে অবশ্যই সেই প্রশ্ন তো আমি সমিতদাকে করতে পারি না যে ত্রিপুরায় কি হলো, সেই প্রশ্ন পরের বক্তা অবশ্যই পরের বক্তা তরুণের কাছে যাব। দেখুন, স্বতঃস্ফূর্ত জনরোষের নামে এই গুন্ডাগিরি, আমরা এবিপি আনন্দে গত 20 বছর ধরে এই সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করছি। আজকে আর্কাইভ থেকে পর উদাহরণ রাখবো, এই জামানা তার আগের জামানারও একাধিক এই অনুষ্ঠানেই রাখবো। আমরা বিশ্বাস করি যে এই রাজনৈতিক সংস্কৃতিতে শুধু যে নেতাদের রক্ত ঝরে তা নয়, নিচুতলার বহু কর্মীর মায়ের কোল খালি হয় রাজনৈতিক হিংসায়, শুধু এই সংস্কৃতির জন্য, এই ব্যাধি এই সংস্কৃতির জন্য। কিন্তু তরুণ জ্যোতির কাছে অবশ্যই আমার প্রশ্ন থাকবে যে এই ধিক্কারযোগ্য ঘটনাতেও হিন্দু মুসলমান ফ্যাক্টর হয় কি করে? সাংসদকে মেরে রক্তাক্ত করা দুষ্কৃতীরা যদি হিন্দু হতো, ধরুন রতন মণ্ডল বা হিমাংশু হাজরা নাম হতো তাদের, তাতে ডিগ্রি অফ ক্রাইমটা তো হুবহু একই থাকতো, এই ঘৃণ্য ঘটনাটা সমান ঘৃণ্য থাকতো। এটা আমি আপনি সবাই একমত হব, তরুণ একমত হবে নিশ্চিন্তে আমি বলতে পারি। আজ বিজেপির বিধায়ক মনোজ ওরাওঁকে যারা মারল, তারা তো তরুণ, তোমাদের ভাষায় কোট আনকোট ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ নয়, তাতে কি ওই অপরাধটা লঘু হয়ে যায়? যায় না তো। এই কুৎসিত ঘটনাতেও হিন্দু মুসলমান ভেদ করা হবে কেন? এই প্রশ্ন যেমন থাকবে, পাশাপাশি অবশ্যই ত্রিপুরায় তৃণমূল দফতরে হামলা, এবং লক্ষ্য করুন কি ট্র্যাজিক যে ত্রিপুরায় হুবহু পশ্চিমবঙ্গের মতো পুলিশি নিষ্ক্রিয়তার উত্তর চাইব তরুণ জ্যোতির কাছে। কেন পাশাপাশি বসালাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গকে? কেন পুলিশি নিষ্ক্রিয়তা? ফুটেজ দেখলেই বুঝবেন যে কাল এই ঘটনা যখন হচ্ছে তখন পুলিশ পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু তরুণ জ্যোতির কাছে অবশ্যই ত্রিপুরার জবাবও নিতে হবে। সুমনদা, ত্রিপুরার জবাব দিচ্ছি, তার আগে কিছু বলা উচিত কতগুলো কথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ব্যক্তি তরুণজ্যোতি তিওয়ারির কোনো রাগ নেই। আমি মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মোক্ষ লাভ করেছেন, তিনি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। এই যেমন ধরো দক্ষিণবঙ্গে যখন বন্যা হয় তখন দোষ হয় ডিভিসির, উত্তরবঙ্গে মানুষ যখন মরে তখন তিনি কার্নিভালে ব্যস্ত, তার পক্ষে সময় বের হয় না উত্তরবঙ্গে যাওয়ার। কার্নিভালের নাচটা আর উল্টো ভায়োলিন বাজানোটা বেশি ইম্পর্ট্যান্ট। কলকাতায় যখন জল জমে মানুষ মারা যায় তখন দোষ হয় সিএসসির, চাকরি চুরি হলে দোষ হয় আধিকারিকের, চাকরি চোর ধরা পড়লে দোষ হয় কোর্টের,
কেউ যদি এগুলো চুরি নিয়ে বা দুর্নীতি নিয়ে কথা বলে দোষ হয় তার, ইলেকট্রিসিটি বা সিএসসি বা গভর্নমেন্টের এগেনস্টে যে কথা বলবে দোষটা হয় তার। মুখ্যমন্ত্রী একদম ধবধবে ফর্সাখানায়, তার কোনো দোষ নেই, তিনি একদম মুখ্য লাভটা করে নিয়েছেন। এক্ষুনি মানে একদম সৌজন্যতার কথা শুনছিলাম আমি, দাদা বলছেন সত্যিও দেখেছেন যে আহত খগেন মুর্মুকে দেখতে গেলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। দেখলেন তো আমাদের মুখ্যমন্ত্রী কতটা মানবিক, আমরা দেখেছি তো যখন আমাদের ভাই বোনরা মরছিল, ডুবছিল, বাড়িঘর ভেসে যাচ্ছিল, আমার মুখ্যমন্ত্রী নাচ করছিলেন, সৌজন্য। আমরা দেখলাম যখন খগেন মুর্মুকে দেখতে যাওয়াটা তুমি নিশ্চয়ই ক্রিটিসাইজ করছো। খগেন মুর্মুকে দেখতে গেলেন, পাশে তো শঙ্কর দাও ছিল। শঙ্কর দাকে কি দেখতে ভালো না? শঙ্কর দাকে কি দেখতে ভালো না তার জন্য জাননি না অন্য কোনো রাগ আছে? উত্তরটা অন্য। খগেন মুর্মু লোকসভার সাংসদ, রাজ্য বিধানসভার চিফ হুইপ হচ্ছে শঙ্কর দা, প্রায় সরব হন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তার জন্য তাকে দেখতে যাওয়া যাবে না। এটা হচ্ছে সৌজন্যতা। এটাই কি বলছো? তার মানে খগেন মুর্মু মাঝে মাঝে সফট না, তৃণমূল সম্পর্কে বাস্তব। কারণ মুখ্যমন্ত্রী বিধানসভায় যখন প্রায় কোশ্চেন করে তার জন্য যাওয়া যাবে না, এটাই বাস্তব। খগেন দা সেটা যা হলো, আমরা অত লোকসভায় প্রশ্ন করেন, আমরা চোখের সামনে দেখলাম সুমন দা। যারা যারা তুমি বলো না হিন্দু মুসলমান, আমরা করতাম না তো হিন্দু মুসলমান, তোমার প্রশ্নটা কেন আসলো? আমার মায়া হয় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর, মায়া হয়, খারাপ লাগে। তারা তো পশ্চিমবঙ্গেরই, আমাদেরই সহনাগরিক। যখনই কোনো ঝামেলা হয়, ঝামেলা দরকার হয়, তখন বারবার এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তৃণমূল এগিয়ে দেয় কেন? বারবার এদেরকে এগিয়ে দেয় কেন? যে নামগুলো এসছে সামনে, তোমরাও দেখিয়েছো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কেন তোমার মনে হয় তারা কেউ লোকাল? কেন আজকের ঘটনায় যারা আছেন তারা কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের না? আমি মনে করি না। জনরোষ, কারণ জনতা যাদের সবকিছু চলে গেছে, যাদের পাশের লোকজন মারা গেছে, বাড়ি ঘর বেঁচে গেছে, কেউ ত্রাণ নিয়ে গেলে তারা আক্রমণ করবে না। আক্রমণ তৃণমূলের সংগঠিত আক্রমণ। আর উত্তরবঙ্গ নিয়ে কথা হচ্ছিল সুমন দা, এই মাইনরিটি অ্যাফেয়ার্সের এইবার বাজেটটা কত? ৫,৬০২.29 crore। উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের বাজেটটা কত? ৮৬৬.26 crore। উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল ভাবে? আজকে উত্তরবঙ্গের একজন বলে যদি যে আমরা মুখ্যমন্ত্রী দক্ষিণ কলকাতার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের মুখ্যমন্ত্রী, তাহলে কি খুব দোষ হবে সুমনদা? কলকাতায় যখন জল জমা হয়, অত্যন্ত বাজে ঘটনা, আমাদের 12 জন সহনাগরিক মারা গেছে, মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করলো, মুখ্যমন্ত্রী বলেন কি সারা রাত আমি খেয়াল করেছি। উত্তরবঙ্গে যখন সবাই দেখছি, তোমার টিভিতেও দেখাচ্ছে, মানুষ ভেসে যাচ্ছে, জন্তু জানোয়ার ভেসে যাচ্ছে, সেই সময় আমি দেখলাম মুখ্যমন্ত্রী নাচ করছে। আর একটা কথা বলে শেষ করবো সুমনদা, তোমার ত্রিপুরার উত্তরটাও দেবো, একটা কথা বলে শেষ করা উচিত। দেখো, প্রকৃতি ক্ষমা করে না। আগুনে হাত দেবে যখন, আগুনে যদি হাত দাও, আগুন তোমায় ক্ষমা করবে না, আগুন হাতটা পোড়াবে, এর নিয়ম। হ্যাঁ, তার মানে ত্রিপুরায় তোমরা আগুন জ্বালাবে? ওটার জন্য বলছি না আমি। পুষ্পা সিনেমাটা মনে আছে, কাঠ ভেসে আসছিল প্রচুর, সেই পুষ্পা সিন আমরা দেখেছি। তোরসা নদীতে বিপুল পরিমাণে কাঠ ভেসে আসলো, জঙ্গল কাটা। প্রকৃতির সাথে খেলা করলে প্রকৃতি খেলা করে। রিসেট বাটন একটা প্রকৃতিরও আছে, প্রকৃতি সেই রিসেট বাটনটা টিপে দেয় কোনো সময়। আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি আজকে বন দপ্তর ব্যাখ্যা দিয়েছে যে ওই কাঠ ভুটান থেকে ভেসে আসছে। বন দপ্তর অনেক কিছু দিতে পারে। কালি যদি ডিভিসির জন্য উত্তরবঙ্গে বন্যা হতে পারে, ডিভিসির জল ছাড়ার জন্য যদি উত্তরবঙ্গের বন্যা হতে পারে, ভূগোল যদি পরিবর্তন হতে পারে, তাহলে বন দপ্তরের এই ব্যাখ্যাটাও ঠিক যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা সুমনদা 10 সেকেন্ড দেবো। দেখো, ত্রিপুরা মানে সিম্পল কথা, এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। গান্ধী রাজনীতি আমরা দেখে নিয়েছি, আমরা আমাদের কর্মীদের একের পর এক হারাতে আমরা দেখে নিয়েছি, মানুষকে দিনের পর দিন দেখেছি। আমাদের কাঁধে না ওই লাশগুলো আছে। ত্রিলোচন মাহাতোকে মনে আছে? প্রথম বলি, আমাদের লাশগুলো আছে। কিন্তু আমি বলছি তার মানে ফুটবল ম্যাচে স্কোরের মতো হবে। ত্রিপুরায় একটা গোলমাল হবে, পশ্চিমবঙ্গে একটা হবে, তার পাল্টা হবে ত্রিপুরায়, ত্রিপুরায় হলো তার পাল্টা হবে পশ্চিমবঙ্গে, এই চলতে থাকবে। আর দুটো জায়গাতেই মায়ের কোল খালি হবে। সমীর চক্রবর্তী, জনরোষ হবে তো তাহলে এবার। আমি তরুণ জ্যোতির একটা কথার উত্তর দেবো। ও বলছে যে প্রচুর কাঠ ভেসে এসছে, ঠিক, সেটা আবার আপনিও বললেন যে সেটা পুলিশ বলেছে যে প্রকৃতির উপর আক্রমণ। এই জিনিস কিন্তু আমি উত্তরাখণ্ডেও দেখেছি। কথা হচ্ছে যে প্রকৃতির উপর মানুষের অত্যাচার চলছে এবং প্রশাসনের একটা বড় অংশ দুর্নীতির কারণে চোখ বন্ধ করে আছে। এটা আমি আপনার সঙ্গে সহমত, কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলছি। তরুণ যে একদম তৃণমূলের দিকে আঙুল তুলে দেগে দিয়ে চলে গেল, তাহলে উত্তরাখণ্ডের এই যে বিপুল বন্যা কাজ কে দায়ী? এক, আরে মানুষ তাদের কে দায়ী?
পাঞ্জাব হিমাচল ভেসে চলে গেছে, কারা দায়ী? অ্যাকচুয়ালি একটাই কথা বলছেন যে মানুষ দায়ী, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই দায়ী মানুষের সেই দুষ্কৃতি সেই দুষ্কর্মগুলোকে আটকাবে কে? সেখানেই তো সরকার আর প্রশাসনের ভূমিকা। আমি এইখানে কথা বলবো, সারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 মাস মণিপুর চলছে, 28 মাস। দাঁড়ান, আরে ভাই তুমি যখন বলেছো আমি বলিনি, 28 মাস পর মণিপুরে গেছে, কার ব্যর্থতা? আমাদের রাজ্যে বিপর্যয় মোকাবেলা দপ্তর আছে, বিপর্যয় মোকাবেলা মন্ত্রী আছে, সে কি মণিপুরের প্রধানমন্ত্রী নয়? এত বড় বিপর্যয় জাভেদ খান কোথায়? আরেকটা কথা বলবো, ওখানে যেদিনকে থেকে এই ঘটনাটা হলো সেদিনকে সকাল থেকে আর্মিকে দেখা গেছে, এনডিআরএফ কে দেখা গেছে, ভারতীয় জনতা পার্টিকে দেখা গেছে, আরএসএস কে দেখা গেছে, বিদ্যার্থী পরিষদকে দেখা গেছে। তৃণমূল কোথায়? ওরা অপেক্ষা করছে কি? দুর্যোগ হয়েছে, ত্রাণ আসবে, চাল আসবে, তৃণমূল আসবে, চুরি করবে, চুরির জন্য অপেক্ষা করছে। নেই কেন? মানুষদের পাশে নেই কেন? আপনার কি হয়েছে? মানুষদের পাশে আপনারা নেই কেন? উত্তর দিন না। ঠিক এইরকম ঘটনাই তো পেহেলগাঁও। প্রধানমন্ত্রী যখন বিহারে জনসভা করলেন, দেশের মধ্যে ভোটের কার্নিভালে চলে যাওয়ার আগে দ্রুত এখানে আবার বলবো, আজকে এই খগেন মুর্মুকে দেখতে মুখ্যমন্ত্রী, আবার বলছি, প্রশংসনীয় ঘটনা, গেলেন, রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু তার প্রশাসন এখনো পর্যন্ত ছবি যাদের পাওয়া গেছে, যারা চিহ্নিত, পরিচয় পাওয়া গেছে, তাদের একজনকে গ্রেফতার করা গেল না, একজনকে গ্রেফতার করলো না প্রশাসন। দেখুন, মুখ ভর্তি রক্ত, বারবার মোছার পরও রক্ত যাচ্ছে না। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর এই ছবি ফের স্পষ্ট করে দিয়েছে কিভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির রন্ধে রন্ধে ঢুকে গেছে হিংসা। দলীয় সাংসদের উপর হামলার প্রতিবাদে সরব শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে খোদ নরেন্দ্র মোদী। যদিও এখনো অবধি এই ঘটনায় একজনকেও গ্রেপ্তার করেনি পুলিশ। আর এই আবহেই শিলিগুড়ির নেউটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হাসপাতালে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখে বেরোনোর পর যা বললেন তা নিয়ে ফের তৈরি হলো বিতর্ক। আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে, ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হবে। ওনার কানের এখানটা একটু লেগেছে। কলকাতা নিয়ে যায়গা ম্যাডাম, কলকাতা নিয়ে যায়, এইসব কোই সিরিয়াস কিছু নেই। ওনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারলো কিভাবে, মারলো কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত, না আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন? উনি বলেছেন দিল্লি এইমসে। কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন? দলীয় সাংসদের উপর হামলার ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি, কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না। এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত। যারা ঘটিয়েছে, কোচবিহারে যারা ঘটিয়েছিল, সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে, এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে। পাল্টা উড়িষ্যার বিজেপি নেতা খুনের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছে তৃণমূল। ওনারা তো অভ্যাসই এসব তদন্ত চাওয়া, ওনাদের কাজই এসব তদন্ত চাওয়া। এনআইএ চাইছে না এখন যে শ্রমিকবাবু, শুভেন্দুবাবু যে গতকাল ওড়িশায় বিজেপির পুলিশের রাজত্বে বিজেপির নেতাকে গুলিতে খুন হতে হলো, তো ওখানে সিবিআই, কমিশন, এনআইএ একটু ওড়িশায় এবার যেতে বলুন। শিলিগুড়ির এই হাসপাতালেই বিজেপি সাংসদ খগেন মুর্মুর পাশাপাশি চিকিৎসাধীন রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যদিও এদিন তাকে দেখতে যাননি মুখ্যমন্ত্রী। আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে। আমি সম্মতি দিই, আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই, ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিইউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান। শুনেছি 1.5 মিনিটেরও কম সময় ছিল। সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে।
অবশ্য তিনি আমার কাছে আসেননি, জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে। পরে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেন তিনি। মলয় চক্রবর্তী, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, বছরের পর বছর এই রাজ্যে এই স্বতঃস্ফূর্ত জনরোষের অজুহাতে খুল্লা রাজনৈতিক হিংসা চলেছে। পার্থদাদের সময়ও বহু ঘটনায় এই সাধারণ মানুষের ক্ষোভ কোট আনকোট এই বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কয়েকটা দেখাবো আজকে। 2009 সালের 15ই জুলাই মঙ্গলকোটে বর্তমানে তৃণমূলের মন্ত্রী তৎকালীন কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়াকে সিপিএম কর্মীরা মারতে তাড়া করল। প্রাণ ভয়ে ধানক্ষেত দিয়ে দৌড়তে মানস ভূঁইয়া তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, তখন মোবাইল চলে এসেছে, ফোন করেছিলেন। ঠিক এই নাগরা কাটার মতো বাড়ি পুড়িয়ে দেয়া কিছু অসহায় মানুষকে মানস ভূঁইয়া তার দলের তৎকালীন দল কংগ্রেসের সমর্থক ত্রাণ দিতে গেছিলেন। আপনি দেখুন সেই ছবি, মনে করিয়ে দিই আমরা। এবার আসুন 2009 সালের 2রা জুন হিঙ্গলগঞ্জের একটা ত্রাণ শিবিরের কাছে কিছু দুষ্কৃতী, আবার বলছি দুষ্কৃতী শব্দটাই ব্যবহার করছি, হিঙ্গলগঞ্জের তৎকালীন সিপিএম বিধায়ক এবং কৃষক সভার নেতা গোপাল গায়েনকে ভয়ঙ্কর হেনস্থা করেন। 80-র কাছাকাছি বয়স। বর্ষিয়ার নেতার পাঞ্জাবিতে গোবর আর রাস্তার কাদা সেই তুলে একেবারে লেপে দেয়া হয়। তখন সিপিএম নেতারা আমাদের এবিপি আনন্দ স্টুডিওতে আসতেন না। তাতে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কেন হবে? তীব্র ভাষায় দিনের পর দিন এই 78 বছরের বিধায়কের হেনস্থার আমরা প্রতিবাদ করেছি দিনের পর দিন। যেদিন আপনাদের মনে থাকবে প্রয়াত রেজ্জাক মোল্লাকে হেনস্থা করা হয়, সেই দিনও এই পুরনো ঘটনা তুলে ধরেছি যে কিভাবে শুধুমাত্র এই সাধারণ মানুষের ক্ষোভ বলে জনপ্রতিনিধিদের, সাধারণ মানুষকে হেনস্থা করা হয় এই রাজ্যে। দেখুন, একজন বর্ষিয়ান বিধায়ক, সিপিএম বিধায়ক গোপাল গায়েন বন্যায় বিধ্বস্তদের দেখতে ত্রাণ কার্যের তদারকি করতে গেছেন এবং প্রবীণ এই সিপিএম নেতাকে চড়াও হয়, তার মুখে কালি মাখানো হয় এবং হেনস্থা হতে হয়। আমাদের সেই সময় মনে হয়েছিল যে এই ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ একটা ইঙ্গিত। আজকে রেজ্জাক মোল্লার ঘটনায় আবার আপনাদের সেই ঘটনা দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে জনজোয়ারের মধ্যেও দাঁড়িয়ে আমরা প্রবল সমালোচনা করেছিলাম এই ঘটনার, কারণ আমাদের মনে হয়েছিল এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ অবধি হতে পারে না। 2011-য় তৃণমূল সরকার গঠন হলো। সেই সরকার গঠনের পর 2015 সালের 21শে নভেম্বর যখন ময়ূরেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক ধীরেন লেটকে মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় কান ধরে বলতে বাধ্য করা হয়েছিল যে আমি আর কোনোদিন সিপিএম করব না, বুকে পেসমেকার বসানো সেই রক্তাক্ত বৃদ্ধের হেনস্থার প্রতিবাদ করেছিলাম এই অনুষ্ঠানে দ্বিধাহীনভাবে। দেখুন, দেখুন, পাশাপাশি দুটো জামানা এই জন্য দেখালাম যে আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাস নিশ্চয়ই মানবেন যে স্বতঃস্ফূর্ত জনরসের তত্ত্ব এত বিপজ্জনক যে যখন তখন বুমেরাং হয়ে যেতে পারে। এই রাজ্য বহুবার সেটা দেখেছে। পার্থ, হ্যাঁ সুমন, এটা ঠিক কথাই যে স্বতঃস্ফূর্ত জনরস এই শব্দটা হচ্ছে একটা ক্লিশে, যে যেভাবে ব্যবহার করতে চাই। আজকের যে জনরসের কথা সমীরবাবু প্রথম বলছিলেন, আসলে এই জনরসটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বাভাবিক পরিণতি হতো। কারণ এই ত্রাণ নিয়ে যে অব্যবস্থা গত 48 ঘন্টা ধরে আমরা দেখছি, তাতে হচ্ছে যে তৃণমূলের কোনো নেতা, বিধায়ক, মন্ত্রী, সাংসদরা যান যদি, তাহলে হচ্ছে যে হই হই করে তাদেরই হচ্ছে যে এই মানুষের কি বলবো যে ক্ষোভের সম্মুখেও পড়তে হতো।
ঠিক আমি বলছি সমিতদা এবং আপনি দুজনেই বলছেন মানুষের ক্ষোভ ত্রাণ নিয়ে থাকে, বহু ক্ষেত্রে থাকে, কিন্তু আমি বলছি সেই মানুষ, সাধারণ মানুষ পাথর নিয়ে একজন জনপ্রতিনিধির মাথা ফাটাতে পারেন না। আমি তো বলছি যে কোনোভাবেই পারেন না। যে গণতন্ত্রে যদি থাকে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কেন বিরোধীরা প্রতিবাদ জানাতে পারবেন না, কেন বিরোধীরা মানুষের পাশে যেতে পারবেন না? সে বিরোধী বিজেপি হোক, সে বিরোধী সিপিএম হোক, অন্য কেউ হোক, আমার প্রশ্ন সেটা না। প্রশ্নটা হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট যে আসলে এই যে পলিটিক্স অফ ইনটলারেন্স, এটাকে যদি আপনি বারবার হাওয়া দিতে থাকেন, তাহলে আসলে যে কোনো সময় স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্বটাকে সামনে নিয়ে আসা হয়। যেমনভাবে বিরোধী শূন্য রাজনীতির তত্ত্বটা এ রাজ্যে এসেছিল, অত্যন্ত মারাত্মক একটি তত্ত্ব, এবং তার ফলে দাঁড়িয়ে যে বিরোধী কোথাও আমি দেখতে চাই না, ত্রাণ শিবির থেকে শুরু করে একেবারে প্রতিবাদের মঞ্চ পর্যন্ত। ফলে সেইভাবে আপনার কর্মী বাহিনী তৈরি হচ্ছে। তা নাহলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আমি কালকেরও দেখলাম, তিনি বললেন যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের গায়ে কি প্ল্যাকার্ড ছিল? আমি বলছি 21st সেঞ্চুরিতে যদি বিক্ষোভ কেউ দেখাতে যায় এবং বিরোধী পক্ষকে হেনস্থা করতে যায়, সে কি প্ল্যাকার্ড নিয়ে যাবে? আমি বলছি যে এই জিনিসও তো আমরা দেখেছি, এরকম বোকা বোকা কতগুলো যুক্তি। ফলে আমার প্রশ্ন হচ্ছে যে সেই একই জিনিস যখন আপনি আজকে সন্ধ্যেবেলায় ত্রিপুরায় দেখাচ্ছেন, আমি ত্রিপুরায় আজ না, ত্রিপুরায় হচ্ছে যে যবে থেকে বামেরা নেই, সেখানে বামেরা যে পরিমাণ হেনস্থা হয়েছে, ওই যে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, যিনি এখন এ রাজ্যে বিজেপির পর্যবেক্ষক, ফলে সেখানে 34% বিরোধী শূন্য এ রাজ্যের পঞ্চায়েত আমরা দেখেছিলাম। 95% বিরোধী শূন্য পঞ্চায়েত ওই রাজ্যে দেখিয়েছিলেন বিপ্লব বাবু, এবং তার সাথে দেখিয়েছিলেন গণতন্ত্র কাকে বলে। ফলে আজকে আমি আবারও বলছি যে সেই পরিণতি সবাইকে দেখতে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আত্মসমীক্ষার। সুমন, আমি বলছি যে সরকার, সেটা ত্রিপুরাই হোক, বিজেপিতেই, আমাদের পশ্চিমবঙ্গেই হোক, তারা যদি এই আত্মসমীক্ষার পথ থেকে বিচ্যুত হয়, তাহলে কিন্তু অত্যন্ত মারাত্মক যুক্তিগুলো আসে যে কলকাতা উত্তরপ্রদেশের জলে এবং ডিভিসির জলে বা ঝাড়খণ্ডের জলে ডুবে যায়। আত্মসমীক্ষার যদি আমি বলো যে থাকে, ইনঅ্যাডিকুয়েসি থাকে, এবং একইভাবে যে ভুটানের জলে, আসামের জলে হচ্ছে উত্তরবঙ্গ ভেসে যেতে পারে, এই তথ্য হচ্ছে প্রতিষ্ঠিত হয়। আমি বলছি সবসময় যে শাসক যদি নিজেকে আড়াল করতে চায় এই ধরনের একটা কনস্পিরেসি থিওরির মধ্যে দিয়ে যে কোথাও জনরোষ হয়েছে, আমাদের কিছু করার ছিল না। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন সুমন, এখানে ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য রোল অফ পুলিশ প্রশাসন? আমি বলছি পুলিশ প্রশাসন, একটা ঘটনা যখন ঘটছে, ঘটনা যখন ঘটে গেছে, এই দুটোর পরে আমি দেখলাম যে এমন নির্লিপ্ত যে ভাবটা এমন কিছুই হয়নি। যে গতকাল গেছিল, আজকেরও দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন সাংসদের কানে কোথাও একটু আঘাত লেগেছে, এইটুকু। আমি বলছি এটা অত্যন্ত মারাত্মক প্রবণতা। কিন্তু আমাদের হচ্ছে যে তরুণ যেভাবে বলে গেলেন যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে বলেই যে পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া তারা ত্রিপুরায় দেখাচ্ছেন, এও অত্যন্ত মারাত্মক প্রবণতা। এই প্রবণতা উত্তরপ্রদেশেও আমরা দেখেছি। এনআইএ তদন্ত এখানে যখন হয়, হাতরাস আমরা দেখিনি, কখনো আসেনি সেই প্রশ্নগুলো। ফলে এবার এটা যদি সাবজেক্টিভ হয় সবসময়, অর্থাৎ যেখানে বিজেপি শাসক সেখানে তার মতো করে সে এই যুক্তিগুলো দেবে, আর তৃণমূল হচ্ছে তাকে কাউন্টার করবে। কিন্তু এতৎসত্ত্বেও যেটা আমাকে আরও বিস্মিত করে সুমন, যে প্রত্যেকটা ভোট আসলে যেভাবে যাওয়া আসাটা চলে না, যে একদল থেকে আর এক দলে, অর্থাৎ যে বিজেপি আক্রান্ত হয় তৃণমূলের হাতে, তাদের প্রায় 150 জন ক্যান্ডিডেট হয় একটা বিধানসভা ইলেকশনে, পরে হচ্ছে যে বিজেপিতে গিয়ে। আমি বলছি এই যাওয়া আসার ওয়াশিং বলছেন তা দাঁড়াচ্ছেন যিনি আক্রান্ত হচ্ছেন তিনি পরের বার যাতে আক্রমণ করতে পারেন সেই জন্য দল বদল করেন। কিন্তু পাশাপাশি আরেকটা কথা আমি পরে ব্যাখ্যা করব, সেটা হচ্ছে পুলিশ একটা রঙই চেনে, সেটা হচ্ছে শাসকের রং, পশ্চিমবঙ্গ হোক কিংবা ত্রিপুরা। অনেকগুলো কথা বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলছেন। দেখো, কমিউনিজম আর গণতন্ত্রের মধ্যে কি সম্পর্ক আছে আমি জানি না। ওনারা তো বিশ্ব নাগরিক, তো ভারতের বাইরে অনেক দেশে ওনারা আছেন কমিউনিস্ট। তো এখানে ভারতের দাদা শুনুন না, ভদ্রলোক মানে প্রফেসর মানুষ, শুনুন না। তো গণতান্ত্রিক কমিউনিস্ট কান্ট্রি ঠিক কোথায় আছে আমাকে দেখিয়ে দিক। সেকেন্ড হচ্ছে ওনারা এত বড় বড় কথা বলছেন, ওনাদের বর্তমান জোট কি কংগ্রেস? আচ্ছা, কংগ্রেসের কতজন কর্মী এই বামপন্থীদের হাতে খুন হয়েছিল, তখন গণতন্ত্র কথা ছিল? থার্ড পয়েন্ট, দাদারা এতগুলো কথা বলে যাচ্ছেন, আমি জাস্ট মনে করিয়ে দিই, যাওয়া আসা। আচ্ছা, যাওয়া আসা তো ছাড়ো, যে কংগ্রেসের বিরুদ্ধে এত অভিযোগ তাদের কোলে চেপে বসে আছেন, আবার ন্যাশনালে আবার ইন্ডি জোট করে বসে। আমি আবার বলছি, ত্রিপুরায় যেটা হয়েছে জনরোষ, ত্রিপুরায় যেটা হয়েছে জনরোষ, কথা বলে মারবে ততটাই যতটা সহ্য করার ক্ষমতা। আমি তো বলছি, কিন্তু আরেকটা তত্ত্ব কালকের একাধিক নেতাকে বলতে শুনলাম যে আমি সমিতদা যাব, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে তারাই নাকি মার খেয়েছেন যারা নন আরএসএস। আমি বলছি বামপন্থীদের এই ভাগটাও কিন্তু প্রবল বা বিতর্কের সৃষ্টি করবে। আমি বলছি তার মানে যারা আরএসএস থেকে বিজেপি করছেন না তারা মার খেলছেন। এই ভাগ বিভাজনটা বামপন্থীরা পেলেন কোথায় এটা জানার আমার কৌতূহল। তরুণ জ্যোতি, 1 মিনিট।
তরুণজ্যোতি আমি যতদূর জানি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, তাই তো? গণতন্ত্রের হালটা কি এবং ভারতবর্ষের সংবিধানটা গতকালকে শেষ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিচার বিভাগ আক্রান্ত হয়েছে বা বিচার বিভাগের অপমান নিয়ে রাজনীতিবিদরা কথা বললে সেটাকে কিন্তু মানে পিঞ্চ অফ সল্টই নিতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু এখান থেকে অবশ্যই ত্রিপুরা নিয়ে এত কথা বললেন পার্থদা, আবার প্রসঙ্গটা তুললেন। দেখুন, আবার বলছি যে পুলিশ একটাই রং চেনে, সেটা হচ্ছে শাসকের রং। কেন এই কথা বলছি? গতকাল দেখলাম পুলিশ দাঁড়িয়ে রইল। আমি আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম তার কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো গতকালকের ছবি এবং আজকে ত্রিপুরার এই ছবি। নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো, তার কারণ হচ্ছে ত্রিপুরায় আজকে যখন তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙা হচ্ছে তখনও দেখলাম একাধিক পুলিশকর্মী দাঁড়িয়ে নির্বাক দর্শক। আমি পাশাপাশি দুটো ছবিই দেখাবো, দেখুন। এক হামলার প্রতিবাদে মিছিল থেকে আরেক হামলা। বাংলায় আক্রান্ত বিজেপি সাংসদ বিধায়ক, ত্রিপুরায় পাল্টা তৃণমূলের পার্টি অফিসে হামলা। প্রথমে ধিক্কার স্লোগান দিয়ে মিছিল, পরে সেই মিছিল থেকে বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দপ্তরে হামলা হলো। পশ্চিমবঙ্গে অভিযোগ উঠেছে পুলিশের সামনেই বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলা হয়েছে। আবার ত্রিপুরায় অভিযোগ তৃণমূলের পার্টি অফিসে হামলার সময় পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখেছে। সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে মঙ্গলে আগরতলায় ধিক্কার মিছিল ডেকেছিল বিজেপি। সেই মিছিল চিত্তরঞ্জন রোডের মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছতেই উত্তেজনা বাড়তে থাকে, কারণ এখানে রাস্তার উপরে রয়েছে ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দপ্তর। হঠাৎ মিছিলে থাকা বিজেপি কর্মী সমর্থকরা বাস নিয়ে তৃণমূলের রাজ্য দপ্তরে ঢোকার চেষ্টা করে। শুরু হয়ে যায় ভাঙচুর। ছেড়ে ফেলা হয় রাজ্য সদর দপ্তরে আটকানো তৃণমূলের ফেস্টুন, ছোড়া হয় ঢিল। যখন মিছিল হচ্ছিল, মিছিলের সময় পুলিশ ছিল এবং মিছিলের একেবারে অগ্রভাগে পুলিশের নিরাপত্তায় মিছিলটা এগিয়ে যাচ্ছিল এবং সেই অতর্কিতে সেই মিছিল থেকেই কিন্তু ভাঙচুর হয়। এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে লেখা হয়, ত্রিপুরায় তৃণমূলের অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই আক্রমণ হিংসার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গণতন্ত্রের ওপর খোলাখুলি আক্রমণ। যখন বিরোধীদের কণ্ঠরোধ করতে শাসক পক্ষ হিংসা ছড়িয়ে দেয় তখন তা শক্তি নয়, ভয় এবং নৈতিক দেউলিয়াপনাকে প্রকাশ করে ফেলে। বিজেপির বিভিন্ন নেতৃত্বরা তারা একটা মিছিল করে যখন তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তৃণমূল পার্টি অফিসের মধ্যে হঠাৎ করে আক্রমণ করে দিল। তৃণমূল পার্টি অফিসের যত আসবাবপত্র আছে ভাঙচুর করলো এবং আমরা দেখলাম তখন সামনে কিছু পুলিশও দাঁড়ানো ছিল, কিন্তু পুলিশ তাদেরকে কোনো ধরনের বাধা দেয়নি যে এইভাবে আতর্কিতভাবে তৃণমূল পার্টি অফিসে হামলা করে তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার মাটি থেকে সরানো যাবে না। কোথাও কিছু ভাঙচুর করা হয়নি, হ্যাঁ, তবে ফ্ল্যাগ ফেস্টুন যেগুলি ছিল সেগুলি উপড়ে ফেলে দেওয়া হয়েছে। আমাদের কার্যকর্তাদের মধ্যে খুব পুঞ্জীভূত হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে কিভাবে আমাদের সাংসদকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের বিধায়ককে মারধর করা হয়েছে। ত্রিপুরাতে কোনোভাবেই তৃণমূলের মূল গজাবে না। এর আগে 2021 সালের আগস্টে বিজেপি শাসিত ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা হয়। তার কিছুদিন আগে ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ও অন্যান্য নেতা নেত্রী। কিছুদিন আগেই ত্রিপুরাতেই সিপিএম এর পার্টি অফিসের একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা। দেখুন, 2021 সালের 9ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে একেবারে উত্তপ্ত হয়েছিল ত্রিপুরা। তখনও এই অনুষ্ঠানে একাধিকবার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং কঠোর সমালোচনার মুখে পড়তে হয় বিজেপিকে। দেখুন এক ঝলক।
এ রাজ্যে পশ্চিমবঙ্গ বাঁচাও আন্দোলন করবে বিজেপি, বলছেন যে গণতন্ত্রকে বাঁচাতে হবে, আর ত্রিপুরায় বিরোধীরা মার খেলে পুলিশ দাঁড়িয়ে দেখবে। দুটো তো একসঙ্গে হয় না। আমি বলছি, আপনি যদি বলেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, তাহলে আপনাকে দেখাতে হবে যে ত্রিপুরাতে গণতন্ত্র আছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, চ্যারিটি বিগিনস এট হোম। কোথায় সেটা? তার প্রমাণ কোথায়? দেখুন, আমি একেবারে এইখান থেকে কালকের ঘটনায় আসবো। তার কারণ কালকের ঘটনা বলতে গেলে পুলিশের কথা কিন্তু বলতেই হবে। ত্রিপুরার পুলিশ দেখালাম, এবার পশ্চিমবঙ্গ পুলিশের কথা। এখনো পর্যন্ত আবার বলছি গ্রেফতার শূন্য। 2, ঘটনা যখন ঘটলো গতকাল, পুলিশের কাছে নাকি আগাম খবর থাকে। এসব আগাম খবর থাকার কথা বাদ দিন, পুলিশ কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং আশ্চর্যজনক ভূমিকা সাংসদ এবং বিধায়কের সঙ্গী কেন্দ্রীয় বাহিনীর। আমি নিজের চোখে দেখেছিলাম সাংবাদিকতা করতে গিয়ে যে বিধাননগরে পুর নির্বাচনের দিন একটা উপনির্বাচন হয়েছিল, যে ওই আসনটা পাবে ভোট তার। তপন শিকদার সেখানে উপস্থিত ছিলেন। সেই তপন শিকদারের প্রাণ বাঁচাতে তার একমাত্র নিরাপত্তারক্ষী একজন ছিলেন, পিস্তল বার করেছিলেন তিনি। সেই ফুটেজ একমাত্র আমার ক্যামেরায় বন্দী হয়েছিল মুভিতে। অথচ গতকাল দেখলাম সিআইএসএফ এর 4 জওয়ান, 2 জন জনপ্রতিনিধি, একজন সাংসদ, একজন বিধায়ককে বাঁচাতে একেবারেই সেই রকম সক্রিয় নন। আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম, আপনার ব্যাখ্যাটা কি নজরুল দা? ব্যাখ্যাটা খুব পরিষ্কার। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা রক্ষী ছিলেন, যাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল তাদেরকে নিরাপত্তা তারা দিতে পারেননি। সেদিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে তারা ব্যর্থ। কিন্তু অন্য দিক দিয়ে তারা কিন্তু খুবই সার্থক সফল হয়েছে। আচ্ছা, আমি আপনাকে মনে করাবো, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা ফায়ার করেছিলেন, একটা অডিও আপনারা দেখিয়েছিলেন। দেখেন, মাননীয় মমতা ব্যানার্জি একজন কাউকে পার্থ বলে বলছিলেন যে এই এফআইআরটা তোমরা করবে না, লয়ারদের সঙ্গে কথা বলে এমনভাবে এফআইআর করতে হবে যাতে এসপিটাকে ফাঁসানো যায়, আইসিকে ফাঁসানো যায়, ওই যে কেন্দ্র বাহিনীর যে লোকেরা আছে তাদেরকে ফাঁসানো যায়। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যদি এটা বলতেন যে যারা যারা অপরাধ করেছেন তারা যেন কেউ ছাড়া না পায়, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তিনি বলছেন ফাঁসানো যায়। তো কি করে ফাঁসানো হয়? আপনি অপরাধ করেননি, আপনার বিরুদ্ধে সে অভিযোগটা আনা হলো এবং আপনাকে ফাঁসানো হলো। তো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর এরকম রেকর্ড আছে। তো নিরাপত্তার যারা বহাল আছেন তাদের কাছে এই খবরটা থাকার কথা নয়। ধরুন তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, তারা 1-2 গুলি ফায়ার করে দিলেন, 1-2 লোক মারা গেলেন, কি হতো আপনারা বলুন? এমনও তো হতে পারে যে রাজ্যের শাসক দলের লোকেরা এই ষড়যন্ত্রটাই করেছিলেন যে তাদের কাছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর লোক আছে। দেখুন, তারা এমপিকে শুধু মেরেছেন, এমএলএকে মেরেছেন তা নয়, আপনারা যে বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছেন নিরাপত্তা বাহিনীর যারা লোক আছে কেন্দ্রীয় বাহিনীর তাদেরকেও ধাক্কা দেওয়া হচ্ছে। তার মানে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে। তো তারা ফায়ার না করে আমি বলবো যে তারা কিন্তু তাদের দায়িত্ব বেশি ভালোভাবে, অর্থাৎ আপনি বলছেন শীতলকুচিতে গুলি চালানোর পরে সেই ঘটনা নিঃসন্দেহে সব থেকে বড় রাজনৈতিক ইস্যু হয়েছে। সেই রকম ইস্যু যে ঘটেনি, কালকে গুলি চালানোর ঘটনা ঘটেনি, সেটা একদিক থেকে দেখলে সিআইএসএফ এর সংযম বলবে। এমপি এবং এমএলএ এই যে মার খেয়েছেন, ওরা যদি গুলি দুটো একটা চালিয়ে দিত তাহলে আপনারা ওইটা নিয়ে আজকে বেশি আলোচনা করতেন। অবশ্যই। একটা কথা বলুন, যদি শূন্যে গুলি চালানো হতো, মানে আমি বলছি যে এই মবকে না, এটা ট্রেনিং দেওয়া হয়, শূন্যে যদি গুলি চালান তাহলে লোক আরো বেশি ক্ষিপ্ত হবে এবং আরো বেশি আক্রমণ হবে। গুলি চালাতে হলে গুলি শরীরে লাগবে, এরকম ভাবেই চালাতে হবে। এটাই কিন্তু পুলিশকে ট্রেনিং দেওয়া হয়। শূন্যে গুলি চালানোর ট্রেনিং পুলিশকে দেওয়া হয় না ক্রাউড ডিসপার্স করতে গিয়ে। একটা গেল কেন্দ্রীয় বাহিনীর কথা, রাজ্য পুলিশের কথা, বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আমি ধরে নিচ্ছি তৃণমূলের লোক কেউ এর সঙ্গে যুক্ত ছিল না। আমি ধরে নিচ্ছি জনরোষেরও একটু আগে বেরি।
আমি ধরে নিচ্ছি বিজেপির লোকেরাই এই গন্ডগোল করেছে। তাহলে আমাদের রাজ্য পুলিশের কি ইন্টেলিজেন্স উইং নাই যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে যদি তারা খবর না পেয়ে থাকে? নজরুলদা, আপনি আগাম খবরের কথা বলছেন, যারা করেছে তাদের ছবি দেখা যাচ্ছে, তাদের পরিচয় সবার সামনে আছে, তারা গ্রেফতার হচ্ছে না। ওই কথাটাই বলতে চাচ্ছি যে আমাদের এখানে যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, এডিজি ডিজি লেভেল থেকে আরম্ভ করে আইজি, ডিআইজি, এসএসপি, ডিএসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, কত লোক কাজ করে। তো তাদের আমাদের পয়সা দিয়ে যদি কোনো খবরই না জোগাড় করতে পারে, রাখার দরকার কি? খরচ তো কিছু কমবে। সেটা গেল একটা। আর দ্বিতীয়, আমি তো বলছি যে বিজেপির লোকেরা যদি গন্ডগোল করে, সেটা সামলানোর দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর না রাজ্যের পুলিশের? অতএব রাজ্যের পুলিশের যে ব্যর্থতা, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আর সব থেকে যেটা বেশি ব্যর্থতা, আপনারা চ্যানেলে যেভাবে দেখাচ্ছেন লোকগুলোকে, আমরা দেখলে চিনতে পারবো একদম। আচ্ছা, স্থানীয় পুলিশ যারা আছেন তারা চিনতে পাচ্ছেন না। তো এখানে তো তদন্ত করে তারা ছিল কি না, তারা মেরেছে কি না, মারছে দেখা যায়, জুতো দিয়ে মারছে সেটা দেখা যাচ্ছে, গাড়িতে যখন উঠছে তখন। তো পুলিশ এই যে যারা অপরাধী, আমি তো বলে দিচ্ছি যারা বিজেপির লোক, তো সেই বিজেপির লোকগুলোকে পুলিশ কেন অ্যারেস্ট করছে না? আজকে ধরো কালকে আগে সমিতদার কাছে যাই, সমিতার উত্তর দিতে সুবিধা হবে আমি বলার পর। ঠিক আছে, যদি রমজান আলী, সৈফুল হক, আইনুল আনসারি, পিঙ্কি খাতুন, এদের মধ্যে কারোর একজনের গুলি লাগতো, আমি চাই না লাগুক, গুলি লাগতো, কেউ একজন মারা যেত, আজকে সান্ধ্যকালীন আলোচনাটা কি হতো? কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বলতো না, বলতো বিজেপির বাহিনীর গুলিতে একজন সংখ্যালঘু মারা গেছে। এটাই হতো, এটাই অপটিক্স হতো। কারণ উত্তরবঙ্গ ডুবছে, আমাদের মুখ্যমন্ত্রী কোমর দুলিয়ে নাচ করছেন, এই অপটিক্সটা ভালো যায়নি, মানুষ ভালোভাবে দেখেনি। একটা মুসলমানের লাশ দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বললাম না সংখ্যালঘু কেন আসছে, তখনও বললাম এই মুসলমান সম্প্রদায়ের মানুষদের এগিয়ে দেওয়া হয়েছে, তারা মরে যাতে, মরলে তাদের এই রাজনীতি সম্ভব ছিল। আচ্ছা, আপনার হয়েছে বলা, এই যে বারবার ও যখন আগের বারও যখন বলেছে, আমি লক্ষ্য করেছি কথাটা, এখন আবার বললেন যে রেড রোডে কার্নিভাল নিয়ে উনি ব্যঙ্গ করছেন আমার পাশে বসে, ওটা তো অনেক আগে থেকে ঘোষিত এবং দ্যাট ইজ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। খেয়াল করবেন সমস্ত দূতাবাসের প্রতিনিধিরা সেখানে উপস্থিত, সেখানে সমস্ত দূতাবাসের লোকেরা উপস্থিত। ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ওরকম ভাবে ক্যান্সেল করা যায় না, ওরকম ভাবে যায় না। এই উত্তরটা আমি সমিতদা আপনার কাছেই যাচ্ছি, কেন হিন্দু মুসলমান টেনে নিয়ে আসছে? আজকের ঘটনায় যারা মেরেছেন তারা কেউ সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু, একই রকম খারাপ ঘটনা। প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে 15ই আগস্ট বললেন ঘুষপেটিয়াতে ভারতবর্ষ ভর্তি। বিহারে এসআইআর এর পর ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, কজন ঘুষপেটিয়া বাদ গেছে? জবাব দিন নির্বাচন কমিশন, জবাব দিন, জবাব দিন। বলছে না, কিন্তু আপনি কার্নিভালের কথা বললেন, আমি সেই প্রসঙ্গে আসবো। তার আগে সেইটার ব্যাখ্যা আজকে মুখ্যমন্ত্রী কি দিয়েছেন আপনাদের দেখাবো, কিন্তু তারপরেও আমার প্রশ্ন আছে। দেখুন, মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন, আজকে কি এটা দিন? আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল রেড রোডে হলো? আরে এটা তো বাংলার গর্ব। উত্তরবঙ্গে যখন প্রকৃতির রুদ্ররূপ, তখন কলকাতায় রেড রোডে কার্নিভালে মুখ্যমন্ত্রী। এই নিয়ে লাগাতার বিরোধীদের প্রশ্ন, সমালোচনা, আক্রমণের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিকে মৃত্যুর মিছিল আর সরকারি টাকায় এই জিনিস হচ্ছে। দুদিন ধরে উত্তরবঙ্গের দুর্যোগ বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর অবশেষে কার্নিভালে উপস্থিত থাকা নিয়ে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল রেড রোডে হলো? বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? কত ফরেন, ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না?
পুলিশ কাকে সামলাবে? ব্যাখ্যার পাল্টা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিয়েছে বিরোধীরা। এখন বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীর এত বক্তব্য, আর যখন বন্যা ওখানে হচ্ছে তখন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী ডান্স করছে, সন্তান মারা যাচ্ছে আর মা নেচে বেড়াচ্ছে। এ ভারতবর্ষের সংস্কৃতিতে কেউ কখনো দেখেনি, বাংলার সংস্কৃতিতে এই জিনিস ছিল না। তার সাফাই গাইলেন আবার, এ কেউ সাফাই গায়? এখান থেকে বোঝা যায় যে মানবিকতার অভাব কত স্পষ্ট। যখন কলকাতা অতিবৃষ্টি 12 জন মারা গেছে, তখনও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত উদ্বোধন করছেন। চূড়ান্ত অমানবিক মনোভাবের প্রতিফলন মুখ্যমন্ত্রীর কথাবার্তা কাজকর্মে স্পষ্ট। সব মিলিয়ে উত্তরবঙ্গের দুর্যোগ দুর্ভোগের মধ্যেই কার্নিভাল হওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।